আসসালামু আলাইকুম। হ্যালো? হ্যালো, হ্যালো? শুনতে পারছেন আমাকে? জি, জি ক্লিয়ার। ভালো আছেন? জি, জি ভালো। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। জি, ভালো আছি। আজ আমরা যে সেশনটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে রাজুকের নিয়ম কানুন, বাংলাদেশ গেজেট। এটা আসলে বাংলাদেশের নিয়ম অনুসারে আহ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, যেটাকে সংক্ষেপে রাজুক বলা হয়, তাদের বাংলাদেশের বিল্ডিং তৈরি করার যে নিয়ম কানুন, ইমারত বিধিমালা, সেটাই এই বাংলাদেশ গেজেট আকারে প্রকাশ করা। এবং এই গেজেট অনুযায়ী এর মধ্যে যে নিয়ম কানুন দেওয়া আছে সেই অনুযায়ী আমাদের বিল্ডিং গুলো অ্যাপ্রুভাল হয় রাজুক থেকে। এখানে যেমন বলা হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্ট 1952, অ্যাক্ট নাম্বার 2 অফ 1953। এই যে এই আইনটা অনুযায়ী বাংলাদেশ সরকারের আহ, থেকে অনুমোদিত এই গেজেটটা, এই অনুসারে আমরা কাজ করি। এখন আমাদের এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে যে আহ, আমরা যে কোন একটা বিল্ডিং করব, সেই বিল্ডিং করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হয়। যেমন আমরা প্রথমেই বলছি যে একটা বিল্ডিং বানাতে হলে আমাকে আহ, করতে হবে যে আমার কতটুকু জায়গা ছাড়তে হবে, বা বিল্ডিং বানানোর ক্ষেত্রে আমরা কোন কোন বিষয়গুলো খেয়াল রাখবো। এই যে একটা বিল্ডিং বানানোর সময় যে বাউন্ডারি ওয়াল থেকে কতটুকু ছাড়তে হবে, এই বিষয়টা আমাদের এই গেজেটে উল্লেখ করে দেওয়া আছে যে কতটুকু জায়গা আমরা ছাড়বো, এবং সেই হিসাবে এই বিল্ডিংটা হবে। এই বিষয়গুলো এখানে মেনশন করা আছে। আমরা এই বিষয়গুলো আহ করতে পারি, যে এখান থেকে দেখে নিতে পারি যে কতটুকু জায়গা কোথা থেকে ছাড়বো। তো যাই হোক, আমরা এই রুলটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা এখান থেকে একটু সামনে আগালে এটা আমরা পাবো। সেটা একটু আমরা এখানে দেখি। আমরা দেখছি যে আমরা একটা স্ক্রিনে একটা অংশ দেখছি, সেখানে বলছে যে ইমারতের উচ্চতা, বিল্ডিং এর উচ্চতা 33 মিটার অথবা 10 তলা পর্যন্ত হয়। তখন এই জায়গায় একটা ইনফরমেশন দেওয়া আছে যে আমার বিল্ডিংটা যদি 2 কাঠা বা তার নিচে হয়, তাহলে বিল্ডিং এর সামনের দিকে আমরা ছাড়বো 1.5 মিটার, পিছনের দিকে ছাড়বো 1 মিটার, এবং প্রতি পাশে ছাড়বো 0.8 মিটার। এইভাবে ন্যূনতম সেটব্যাক, মানে সবচেয়ে কম হলে এটা ছাড়া যাবে, আপনি চাইলে এর থেকে আরো বেশিও ছাড়তে পারেন। এখন কোন একটা বিল্ডিং যদি 2 কাঠার উপরে হইতে 3 কাঠা পর্যন্ত হয়, তার জন্য বিল্ডিং এর সামনে ছাড়তে হবে 1.5 মিটার, পিছনে ছাড়তে হবে 1 মিটার, প্রতি পাশে ছাড়তে হবে 1 মিটার। এভাবে বিভিন্ন কাঠার জন্য বিভিন্ন সিস্টেম বলা আছে। যদি 16 কাঠার উঠতে হয়, তখন এখানে আহ, আহ, বিভিন্ন পাশে কতটুকু ছাড়তে হবে সেই তথ্যগুলো এখানে দেওয়া আছে। তো এই যে ন্যূনতম সেটব্যাক, এই সেটব্যাকটা ছাড়ার যে সুবিধাটা, রাজু কেন এই কাজটা করছে, আমরা যদি বাউন্ডারি ওয়াল থেকে এই জায়গাটা ছেড়ে কোনো একটা বিল্ডিং এর কলাম বসাই, তাহলে যেটা হবে সেটা ওই কলামটার যে ফুটিংটা হয়, তো সেই ফুটিংটা আমার জমির মধ্যেই থাকবে।
দেখা যাবে যে ফুটিংটা অন্যজনের জমিতে যাচ্ছে না। কিন্তু আমরা যদি কোনো একটা জমিতে বিল্ডিং করার সময় কোনো জায়গায় না ছাড়ি, তাহলে যেটা হবে দেখা যাবে যে আমার কলামটা যদি বাউন্ডারির কাছে চলে যায়, তাহলে ফুটিংটা আরেকজনের জমিতে চলে যাবে। তখন আমার ওখানে বিল্ডিং করাটা কঠিন হবে। তো সেই জন্য আমার মনে হয় যে রাজুকের যে নিয়মটা ন্যূনতম সেটব্যাক, এটা সবার মেনটেন করা উচিত। এটা মেনটেন করলে এই স্ট্রাকচারাল কোনো প্রবলেম সৃষ্টি হবে না। স্ট্রাকচারাল প্রবলেম যদি সৃষ্টি হয়, তাহলে দেখা যাচ্ছে যে নরমালি কি হওয়ার কথা, যে একটা বিল্ডিং এ কলামটা থাকার কথা ফুটিং এর সেন্টারে, কিন্তু কলাম যদি বিল্ডিং এর কর্নারে চলে যায়, তাহলে ফুটিংটা তো জায়গা মতো থাকছে না। তখন স্ট্রাকচারাল ডিজাইনটা আসলে ঠিক হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমাদের কনস্ট্রাকশনে অনেক ধরনের প্রবলেম সৃষ্টি হতে পারে। তো এখানে আমরা ন্যূনতম সেটব্যাকটা আমরা দেখলাম। এখন আমরা যেটা দেখবো যে একটা বিল্ডিং এর রাজুক আমাদেরকে কি কি তথ্য দিতে চাচ্ছে, যে কিভাবে আমাদের বিল্ডিংটা করতে হবে। আমরা এখানে দেখছি যে প্রথমেই বলা আছে 2 কাঠা বা তার নিচে কোনো জমি হলে রাস্তার প্রস্থ হওয়া লাগবে 6 মিটার। মানে আমি এই লাইন বরাবর দেখছি যে 2 কাঠা থেকে শুরু করে আমার 10 কাঠা পর্যন্ত এই এই ধরনের জমির সামনে 6 মিটার জায়গা থাকা লাগবে, মানে 20 ফিট রোড থাকা লাগবে। তো এই যে 20 ফিট রোড ছাড়ার কথা বলা হচ্ছে রাজুকের নিয়মে। এখন কথা হচ্ছে যদি ওখানে আমার রোড থাকে 16 ফিট, তখন আমি এটাকে 20 ফিট বানাবো কিভাবে? তো যদি এরকম ঘটনা ঘটে থাকে, তাহলে জানতে হবে যে 16 ফিটকে 20 ফিট বানাতে হলে আমার আরো 4 ফিট জায়গা ছাড়তে হবে। এই 4 ফিট জায়গাটা কিভাবে ছাড়া হবে? এই রোডটার দুই পাশে দুইটা জমির মালিক অর্ধেক অর্ধেক ছাড়বে। এখন যদি 16 ফিট জায়গা থেকে থাকে, যদি 4 ফিট জায়গা দরকার হয়, তাহলে রাস্তার এক পারের জমির মালিক 2 ফিট ছাড়বে, আর এক পারের জমির মালিক 2 ফিট ছাড়বে। এভাবে রাস্তাটাকে 20 ফিট বা 6 মিটার বানাতে হবে। এখানে এরপরে কলামে যেটা দেওয়া আছে ফার, FAR, ফার, এটাকে আমরা ডিটেল যে রুটটা আমরা জানি সেটা হচ্ছে ফ্লোর এরিয়া রেশিও। তো ফ্লোর এরিয়া রেশিও 2 কাঠা বা তার নিচের জমির জন্য 3.15। এরকম বিভিন্ন জায়গার জন্য ফার একটা ফ্যাক্টর, একটা ভ্যালু। এইটা দুইটা জিনিসের অনুপাত। তো সেটা আমরা একটু পরে দেখব যে কিসের কিসের অনুপাত, কোন কোন এরিয়ার অনুপাত, সেটা আমরা একটু পরে দেখব। ফার, ফ্লোর এরিয়া রেশিও। এরপরে যে ঘরটা দেওয়া আছে সেখানে বলা হচ্ছে যে MGC, ম্যাক্সিমাম গ্রাউন্ড কাভারেজ। ম্যাক্সিমাম গ্রাউন্ড কাভারেজ বলতে আপনার জমিটা, পুরোটা জমিটাকে আপনি যদি 100% ধরেন, তাহলে নিচ তলাটা আপনি কতটুকু জায়গা সর্বোচ্চ কাভার করতে পারবেন একটা বিল্ডিং তৈরির ক্ষেত্রে, সেটা বলা আছে। আপনারা খেয়াল করে দেখবেন যে আস্তে আস্তে জমির মাপ নিচের দিকে গেলে জমির সাইজ বাড়ছে, সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম গ্রাউন্ড কাভারেজ আস্তে আস্তে নিচের দিকে গেলে দেখা যাচ্ছে আস্তে আস্তে গ্রাউন্ড কাভারেজের পরিমাণটা কমছে। তো এভাবে রাজুকের যে রুল দেওয়া আছে, এই রুল মেনটেন করে আপনাকে যে কোনো বিল্ডিং বানাতে হবে। তো আমরা এখান থেকে যেটা দেখলাম যে রাস্তা ন্যূনতম 6 মিটার বা 20 ফিট থাকতে হবে আপনার যে কোনো জমির সামনে। তো ন্যূনতম যদি 20 ফিট না থাকে, এটাকে 20 ফিট বানানোর জন্য জায়গা ছাড়তে হবে। এবং এখানে একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, যে আপনার জমিটা এখন যতটুকু আছে, এখানে যেমন আমরা বলছি 4 কাঠা বা তার 4 কাঠার ঊর্ধ্ব হইতে 5 কাঠা পর্যন্ত। এখন আপনার জমি যদি রাস্তার জন্য জায়গা ছাড়তে হয়, খেয়াল রাখতে হবে জায়গা ছাড়ার পরে আপনার জমি কতটুকু আছে, সেইটা হিসাব করে দেখতে হবে যে এত বর্গ মিটার বা এত কাঠার মধ্যে, তখন এই লাইন, সেই লাইনটা বিবেচনা করতে হবে। আমি আবারও বলছি, সাপোজ আপনার একটা জমি আছে 3.25 কাঠা, এখন রাস্তার জন্য জায়গা ছাড়ার পরে আপনার অ্যাকচুয়াল জমি আছে 3 কাঠা, তখন আপনি এখানে দেখবেন যে 2 কাঠার ঊর্ধ্ব হচ্ছে 3 কাঠা পর্যন্ত, কিন্তু আপনার অ্যাকচুয়াল জমি তো 3.25 কাঠা। আপনার হিসাব অনুযায়ী এর নিচেরটা দেখার কথা, 3 কাঠার ঊর্ধ্ব হইতে 4 কাঠা পর্যন্ত, কিন্তু রাস্তার জন্য জায়গা ছাড়ার পরে আপনার জমি যতটুকু আছে 3 কাঠা আছে, তখন আপনি সেটা হিসাব করবেন। কখনোই আপনার অ্যাকচুয়াল জমি কতটুকু ছিল সেটা হিসাব করবেন না। এবং খেয়াল রাখতে হবে যে রাস্তার জমি, রাস্তার জন্য জায়গা ছেড়ে দেওয়ার পরে ওই জমি আপনার ছিল বা ওই বাউন্ডারি ওয়াল থেকে কোনো কিছু আর হিসাব করা যাবে না। এবং আমরা একটু আগে যে সেটব্যাকের যে বিষয়টা বিবেচনা করলাম, সেটব্যাকের ক্ষেত্রেও তাই, যে আপনার রাস্তার জন্য জায়গা ছেড়ে দেওয়ার পরে যে বাউন্ডারি লাইনটা আপনার হলো, এই বাউন্ডারির থেকে আপনার সেটব্যাক হিসাব করতে হবে। মানে এই বাউন্ডারির থেকে আপনার কলামটা কত দূরে হবে,
সেই জিনিসটা বাউন্ডারির থেকে হিসাব করতে হবে। তো আমরা এভাবে তাহলে আমরা ন্যূনতম 6 মিটার রোড রাখবো এবং ফ্লোর এরিয়া রেশিওটা এটা একটা ফ্যাক্টর, এটা আমরা বিবেচনা করব। ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ, এই যে ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ, এই ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ মানে হচ্ছে আমাদের জমির সর্বোচ্চ এত % জায়গা ব্যবহার করব। যদি 5 কাঠা থেকে শুরু করে 6 কাঠা পর্যন্ত হয় সেটা 60%, কিন্তু আবার আমরা দেখছি 10 কাঠা উপরে হইতে 12 কাঠা পর্যন্ত হইলে সেটা 57.5%। তো আমরা এই পার্সেন্টেজ গুলো এভাবেই হিসাব করব। এখন আমাদের মনে স্বাভাবিকভাবে একটা কোশ্চিন আসে যে আমরা কোনো একটা জমির যদি ফার ক্যালকুলেশনটা করে দেখতাম যে আসলে কতটুকু জায়গা বা কত তলা বিল্ডিং হচ্ছে, সেটা আমাদের জন্য একটু সুবিধা হতো। তো আমরা এখন এরকম একটা কিছু দেখব যে যেখানে গেলে পরে আমরা এই বিষয়টা ক্লিয়ার হব। আমরা একটা দেখছি যে একটা স্ক্রিনে আর একটা স্ক্রিন আমরা শেয়ার করছি, স্যাম্পল ক্যালকুলেশন অফ ফার, নাম্বার অফ স্টোরিজ এন্ড ফ্লোর এরিয়া। আমরা ধরে নিচ্ছি যে কোনো একটা জমি 5 কাঠা, 5 কাঠা মানে আমরা জানি 1 কাঠা মানে 720 স্কয়ার ফিট। তো এরকম একটা জমি যেটা নিয়ে আমরা এখন কথা বলছি, তো 3600 স্কয়ার ফিট একটা জমি, এর সামনে রোড আছে ধরলাম 6 মিটার, যে 20 ফিট রোড আছে, আমরা কোনো জায়গা ছাড়ছি না। আচ্ছা, এখন আমরা একটু দেখে নেব যে 5 কাঠা জমির জন্য আমাদের ফার কত দেওয়া আছে। আমরা এখানে দেখছি যে 4 কাঠার ঊর্ধ্ব হইতে 5 কাঠা পর্যন্ত আমাদের ফার দেওয়া আছে 3.5, ফার দেওয়া আছে 3.5। আমরা একটা আবাসিক বাড়ির জন্য বিষয়টা চিন্তা করছি, ইমারত শ্রেণী A1 থেকে A4, এটা কি আমরা একটু পরে সেটা দেখব। তো যাই হোক 5 কাঠার জন্য 3.5 ফার, তাহলে আমরা একটু দেখি যে ফার এখানে 3.5 5 কাঠার জন্য টেবিল থেকে আমরা নিলাম। ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ 62.5%। আমরা আবার একটু ওখানে গিয়ে দেখে আসি যে 62.5% আছে কিনা 5 কাঠার জন্য। 62.5% দেওয়া আছে এখানে, এটাও আমরা বুঝলাম। এরপরে আমরা দেখছি যে টোটাল ফ্লোর এরিয়া, আমার অ্যাকচুয়াল জমির যে এরিয়া ছিল এইটা ইনটু 3.5, এটা ইনটু 3.5, মোট এরিয়া হচ্ছে 12,600 স্কয়ার ফিট। অ্যালাউয়েবল গ্রাউন্ড কভারেজ, তো আমার ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ যা দেওয়া আছে সেটা দিয়ে আমরা দেখছি 2250 স্কয়ার ফিট হয়। তো এখন আমার নিচ তলাটা 2250 স্কয়ার ফিট, আমি ধরে নিচ্ছি যে পুরো বিল্ডিংটার প্রত্যেকটা 2250 স্কয়ার ফিট করে ধরবো। এখন এই যে 2250 স্কয়ার ফিট ধরবো, তাহলে সেই হিসাবে আমি মোট পাচ্ছি 12,600 স্কয়ার ফিট। তাহলে প্রতি ফ্লোর যদি 2250 স্কয়ার ফিট করে হয়, তাহলে আমি এখানে 5.6টা ফ্লোর পাই। তাহলে টোটাল কয়টা স্টোরি হবে? আমরা জানবো যে রাজুক আমাদেরকে গ্রাউন্ড ফ্লোরটা ফ্রি দেবে। মানে আমরা যখন বলি G+5, এর অর্থ হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্লাস উপরে 5টা ফ্লোর। আমরা এখানে 5টা ফ্লোর করে আরেকটা ফ্লোরের 60% পাবো, প্লাস গ্রাউন্ড ফ্লোরটা রাজুক আমাদেরকে ফ্রি দেবে। তাহলে এটা 6.6 তলা একটা বিল্ডিং। এখন আপনাদের মনে একটা কোশ্চিন আসতে পারে, অনেকেই চিন্তা করতে পারে আমি যে এখানে দেখছি যে গ্রাউন্ড কভারেজ 12, একটা ফ্লোর আমরা ধরছি 2250, সাপোজ আমি একটা ফ্লোর ধরবো 2200 বা 2000 স্কয়ার ফিট, তাইলে আমার এটা 6 তলা পূর্ণ হয়, এটা আমি নিতে পারবো কিনা? এটা অবশ্যই নেওয়া যাবে। মানে আলটিমেট কথা হচ্ছে যে টোটাল ফ্লোর এরিয়া আপনি পাবেন 12,600, এটা গ্রাউন্ড ফ্লোর বাদে। এবং এর মধ্যে আপনার মনে কোশ্চিন আসছে এটা কি লিফট সিঁড়ি সহ কিনা? হ্যাঁ, লিফট সিঁড়ি সহ। তবে এই ক্যালকুলেশনটা, এটা একটা বেসিক ক্যালকুলেশন, যে ফারের বিষয়টা আপনার কাছে এইটা দেখলে মোটামুটি ক্লিয়ার হবে। এখন এই যে ফারের বিষয়টা, এর পরেও এখানে আরো বেশ কিছু বিষয় আছে। সেটা হচ্ছে যে আপনি কোন একটা বিল্ডিং এ কি কি ফ্যাসিলিটিস পাবেন। মনে করেন আপনি এখানে আমাদের যে অংশটা আমরা দেখলাম, আমরা 5 কাঠা জমির সামনে ধরে নিছি যে এখানে 20 ফিট রোড আছে। এখন রোডের জন্য যদি রোড না থাকতো, রোডের জন্য যদি আপনি জায়গা ছাড়েন এবং আপনি বিল্ডিং এর সামনে কিছু বারান্দা দেবেন, এরকম ফ্যাসিলিটির জন্য রাজুক আপনাকে কিছু বোনাস দেবে। সেটা রাজুকের যে বইটা আমরা দেখছি, রাজুক গেজেট, এটা স্টাডি করলে আমরা এর ভিতর থেকে অনেক ধরনের তথ্য পাবো। আমরা একটু আগে একটা কথা বলছি যে আমরা A1 থেকে A2, A1 থেকে A4 এরকম কথা ওখানে লেখা ছিল, যে আসলে A1 থেকে A4 এই বিষয়গুলো কি, মানে এটা কোন ধরনের বিল্ডিং, বা এই
A1 F1 এই বিষয়গুলো কি? আমরা যদি এই জিনিসটা জানতে চাই তাহলে আমাদেরকে এখানে কিছু টেবিল দেওয়া আছে, সেই টেবিলগুলো আমাদেরকে দেখতে হবে। টেবিলগুলো দেখলে আমাদের এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। আমরা যতটুকু বিষয় আলাপ করলাম এর মধ্যে কি আপনাদের কারোর কোনো কোয়ারি আছে কিনা? কোনো কোয়ারি থাকলে কাইন্ডলি আমাকে বলতে পারেন। জি, একটা কোশ্চেন ছিল। সেটা হলো যে আমি একটা ওই যে আপনার একটা আছে না, ইমারতের সেটব্যাক মানে 33 মিটার থেকে 10 মিটার 10 তলা পর্যন্ত আর কি, যেটা তো আমি একটা 18 কাঠার একটা হিসাব করছিলাম। এখানে যেভাবে লেখা আছে 18 কাঠা হতে 20 কাঠার মধ্যে কত সম্মুখ পার্শ্ব, এটা করার পরে দেখা গেল যে আমারটা না হয়ে গেছে হলো 14 তলা। তাহলে এখন এই যে তারপরেই লেখা আছে ইমারতের উচ্চতা 33 মিটার বা 10 তলার বেশি হলে, তো আমি তো ক্যালকুলেট করেছি হলো উপরেরটা দিয়ে, তখন দেখলাম যে বেশি হয়ে গেছে। তাহলে আমি এখন পরেরটাতে কিভাবে আসবো? মানে 10 তলার বেশি হলে এটা আমি কখন বুঝতে পারবো যে 10 তলার বেশি? মানে ক্যালকুলেশনটা কিভাবে হবে? এই যে এখানে মানে আমি তো করেছি ওই যে 18 কাঠা থেকে 20 কাঠা ধরে 1.5 2, হ্যাঁ, এবং 1.25 এরকম করে দেখা গেল যে আমার এসছে হলো 14 তালা। তাহলে এখন আমি এই যে নিচে লিখেছি ইমারতের উচ্চতা যদি 33 মিটার বা 10 তলার বেশি হয়, তো জি। এইটা আমি তাহলে কখন বসাবো? হ্যাঁ, এটা এটা হচ্ছে যে আপনি যে ক্যালকুলেশন করছেন সেই ক্যালকুলেশন করার পরে দেখছেন যে আপনার এটা তো 14 তলা হওয়া সম্ভব। জি 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 জি। তখনই আপনি নিচের অংশে চলে আসবেন। ও, তখন এসে আবার পুরাটা আমি হলো এইটাকে ধরে করব জি। একদম নতুন করে আবার। আচ্ছা। আচ্ছা, আমরা আমরা এই বিষয়টা আর কারোর কোনো কোয়ারি থাকলে, আর কেউ যদি কোনো বিষয় নিয়ে কথা বলতে চান তাহলে কাইন্ডলি জিজ্ঞাসা করবেন। আর যারা আছেন তারা আমার কথা সব শুনতে পারছেন তো, নাকি শুনতে পারছেন না? একটু রেসপন্স করলে ভালো হয়, আমি বুঝতে পারছি না যে জি আপনারা জি ভাই, শোনা যাচ্ছে। জি, শোনা যাচ্ছে। যে বিষয়গুলো যেভাবে বলছি আমি তো বলতেই থাকছি, মানে আপনারা সেটা বুঝতে পারছেন কিনা, মানে কোনো সমস্যা আছে কিনা কাইন্ডলি যদি বলতেন। আমি আশা করছি কারোর কোনো সমস্যা নেই, কারণ সমস্যা থাকলে তো অবশ্যই বলে দিতেন যে এটা সমস্যা হচ্ছে। তো এখানে আমি আপনাকে কয়েকটা জিনিস টেবিল দেখাতে চাচ্ছি। তো এখানে আপনি একটা জিনিস খেয়াল করেন যে আমরা এখানে আছি ইমারতের শ্রেণী A1 থেকে A4 আবাসিক বাড়ি, এরকম একটা কথা লেখা আছে এই টেবিলের উপরে। A1 থেকে A4 আবাসিক বাড়ি। তো এই এই টেবিলটা তাহলে আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করবো? আবাসিক বাড়ি। এবার ডান পাশে লেখা আছে A5, এটা আবাসিক হোটেল, এরকম একটা জিনিস লেখা আছে। তো এখন কথা হচ্ছে যে আপনি কোন ধরনের বিল্ডিং ডিজাইন করবেন, কোন ধরনের বিল্ডিং নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন, তো সেই ধরনের বিল্ডিং এর ক্ষেত্রে আপনি সেই টেবিলটা ইউজ করবেন। এখানে কোন টেবিলটা আপনি ইউজ করবেন সেটা একটু বুঝে করতে হবে। মানে দেখা যাচ্ছে আপনি আবাসিক করছেন, এদিকে হোটেলের ভাড়া নিচ্ছেন, তখন এই বিষয়টা একটু মানে আপনার ক্যালকুলেশনটা ভুল হবে, তখন এই ক্যালকুলেশন নিয়ে আপনি কোনো কিছুই করতে পারবেন না। তো এখানে এই ধরনের এখন আপনার মনে একটা কোশ্চিন হবে যে A1 A2 A3 বা এরকম যে বিষয়গুলো দেওয়া আছে সেগুলো আসলে কি। আমি একটা টেবিল ওপেন করছি, দেখেন যে ইমারতের নকশা বা অন্যান্য দলিলে ক্ষেত্রমত ক্ষমতাপ্রাপ্ত স্বাক্ষরকারী, এখানে যে বিষয়টা আছে এ ইমারতের ধরন যদি এ হয়, কে কোথায় সিগনেচার করবে, যদি এ বি সি অন্যান্য গুলো হয় তাহলে কে কোথায় সিগনেচার করবে। এরপরে আমরা একটা টেবিলে যাব, যে টেবিলে গেলে আমরা বুঝতে পারবো যে আপনি কোন কোন সিম্বল দিয়ে এটাকে কি বোঝানো হচ্ছে, কোন অংশ বোঝানো হচ্ছে সেটা আমরা দেখতে পারবো। আমরা একটা টেবিলে যাব এখন। আসলে এখানকার এই বইটা আসলে আমাদের সবাইকেই কিনতে হবে। আমরা যারা আজকের সেশনে আছি আমাদের সবার কি এই রাজুক গেজেট বা বাংলাদেশ গেজেট এটা আছে কিনা?
আছে নাকি সবার কাছে? জি আছে। আর আর যারা পার্টিসিপেট করছেন আপনাদের কাছে? না ভাই, আমার কাছে নেই। না থাকলে এটা আসলে লাগবে, এটা না থাকলে জি। আসলে সমস্যা। যদি এটা না থাকে তাহলে আমাদের জন্য এই কাজগুলো করা কঠিন হবে। এই কাজগুলো যখন করা কঠিন হবে তখন দেখা যাচ্ছে আপনার কোন টেবিল কোথায় ব্যবহার করবেন এগুলো যদি আপনি না জানেন তখন আপনার জন্য ঝামেলা হয়ে যাবে। একটা একটা টেবিল আমাদের সামনে আসছে, সিঁড়ির ন্যূনতম বাধামুক্ত প্রস্থ। এর মানে হচ্ছে আমরা অনেক সময় চিন্তা করি একটা সিঁড়ি কতটুকু চওড়া হবে। আসলে যে কোনো বিল্ডিং এর ক্ষেত্রেই সবচেয়ে ছোট সিঁড়ি হতে গেলে 1 মিটার চওড়া একটা সিঁড়ি হবে, যে কোনো বিল্ডিং এর ক্ষেত্রেই। যত যত ছোট সিঁড়ি হোক না কেন সেটা সবচেয়ে কম চওড়া হলে 1 মিটার হতে পারবে। এবং দেখেন A2 টাইপের অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট বাড়ি হলে 1.15 মিটার। তো যখন আপনার কোনো ক্লায়েন্ট আপনার সাথে কথা বলবে, কথা বলার সময় সে যখন আপনাকে বলবে যে আমি একটা শিক্ষা প্রতিষ্ঠান করব বা আমি একটা হাসপাতাল করব বা আমি একটা অফিস করব, তাহলে আমার অফিসে আমি যে সিঁড়িটা রাখবো সেই সিঁড়িটা একটু ছোট রাখলে হয় না? তখন দেখা যাচ্ছে আপনি তাকে যে তথ্যটা দেবেন উনি কিন্তু আরো কয়েকজনের সঙ্গে কথা বলার পরে আপনার সঙ্গে এসে দেখা করবেন। তখন দেখা যাবে যে আপনার কথা এবং আরেকজনের কথা মিলছে না। তো এই না মেলার একটা বড় কারণ হচ্ছে যে আপনি এই টেবিলগুলো সম্পর্কে আপনার ধারণা কম। এই যে A1 থেকে A5 আবাসিক বাড়ি, হোটেল কোনটা, অফিস কোনটা, এই টেবিলগুলো যদি আপনার জানা থাকে তাহলে এই বিষয়গুলো খুব সহজ হবে। তো আমরা এখানে দেখছি যে বিভিন্ন ধরনের স্ট্রাকচারের জন্য সিঁড়ির প্রস্থ বিভিন্ন রকম হবে। আমরা এখানে আরো দুই একটা তথ্য বলে দিতে চাই। আমরা যে যে পেজগুলো স্ক্রল করছি আপনারা দেখছেন এর মধ্যে প্রচুর তথ্য দেওয়া, অনেক বিষয় এর মধ্যে দেওয়া আছে। তো এই তথ্যগুলো আসলে আপনাকে প্রত্যেকটা জিনিস আসলে এভাবে করে বলা কঠিন। তারপরেও কয়েকটা ইম্পর্টেন্ট কথা আমি আপনাদের বলি। যেমন ধরেন আপনি অনেক বিল্ডিং এ দেখে থাকবেন যে বেসমেন্ট বিল্ডিং এর থেকে বেসমেন্টের পরিধিটা একটু বড় হয় বা বেসমেন্টের এরিয়া বেশি হয়। এইটা আসলে কোন নিয়ম অনুসারে হচ্ছে? বা আপনি চিন্তা করছেন তাহলে মাটির নিচে কি বেশি নেওয়া যায় নাকি এটা আসলে নিয়ম অনুসারেই নিচ্ছে নাকি নিয়মের বাইরে নিচ্ছে? তো এরকম যদি হয় তাহলে কি কি ঘটনা ঘটে? কেন বেসমেন্ট একটু বড় হয়? আপনি নরমাল ফারের নিয়ম অনুসারে বিল্ডিং এর সুপার স্ট্রাকচার বা উপরের অংশ যে এরিয়াটা নেবেন, এরপরে আপনার বিল্ডিং থেকে বাউন্ডারি পর্যন্ত যতটুকু জায়গা ফাঁকা থাকবে এই ফাঁকার মধ্যেও 50% জায়গা, মানে যতটুকু জায়গা ফাঁকা থাকবে তার অর্ধেক জায়গা আপনি বেসমেন্ট প্রসারিত করতে পারবেন, বেসমেন্ট নিতে পারবেন। কিন্তু এখানে একটা শর্ত প্রযোজ্য। এই শর্তটা হচ্ছে আপনি যতটুকু জায়গা এরপরে বাকি রাখলেন, মানে কি যে পর্যন্ত বেসমেন্টটা আপনি প্রসারিত করলেন সেখান থেকে বাউন্ডারি ওয়াল পর্যন্ত একটু জায়গা গ্যাপ আছে। আপনার বেসমেন্টের রিটেনিং ওয়াল যে পর্যন্ত গেল সেখান থেকে বাউন্ডারি ওয়াল পর্যন্ত একটা গ্যাপ থাকছে। মানে সাপোজ বিল্ডিং আপনি, আমরা একটু সহজ হিসাবে বলি যে 10 কাঠা জায়গা 5 কাঠা জায়গায় বিল্ডিং হলো, তাহলে 5 কাঠা জায়গা ফাঁকা আছে। এখন পরে যে 5 কাঠা জায়গা ফাঁকা আছে এর 50%, মানে এর পরের 2.5 কাঠা জায়গা আপনি বেসমেন্টে ব্যবহার করতে পারবেন। কিন্তু শর্ত হচ্ছে যে এর পরের যে 2.5 কাঠা জায়গা বা 50% জায়গা ফাঁকা থাকলো এই ফাঁকা জায়গাটা কখনোই কাস্টিং করতে পারবেন না। মানে ওই জায়গাটায় এমন কোনো ঢালাই দিতে পারবেন না যে নিচে পানি যেতে না পারে। মানে অনাচ্ছাদিত থাকতে হবে, মানে ফাঁকা থাকতে হবে। এর উপরে পানি পড়লে পানিটা যেন নিচ পর্যন্ত যেতে পারে, এরকম একটা ব্যবস্থা রাখতে হবে। তো এই যে কন্ডিশন গুলো, এই কন্ডিশন গুলো জানতে হলে আমাদের আসলে রাজুকের এই বইটার প্রত্যেকটা পেজ আপনাকে পড়তে হবে। এবং যারা আমাদের আজকের সেশনে আছেন তাদেরকে আমি বলছি, আমি যে ইয়েটা পিডিএফটা আপনাদেরকে দেখাচ্ছি, স্ক্রিন শেয়ার করছি, এটা কিন্তু ইন্টারনেট থেকে নামানো। আপনি চাইলে এই এই পিডিএফটা ইন্টারনেট থেকে আপনি নামিয়ে নিতে পারেন। এরকম এখানে ল্যান্ডস্কেপিং কিভাবে হবে, আপনি যদি কোনো
ঐতিহ্য সংরক্ষণ করতে চান, তার কি কি নিয়ম, প্রত্যেকটা বিষয় আসলে এখানে দেওয়া আছে। তো আমাদের কাছে আসলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা কয়েকটা বেসিক জিনিস আমাদের বোঝার দরকার, সেটা হচ্ছে ফারের রুলের ক্যালকুলেশন। আমরা এই ক্যালকুলেশনটা বুঝতে আমাদের কোনো সমস্যা নেই আমি আশা করি। আমরা ফারটাও বুঝছি, ফ্লোর এরিয়া রেশিও, ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ, এমজিসি, এই যে বিষয়টা। এখন রাজুকের শিটে গেলে আপনি একদম প্রথম দিকেই পাবেন এই যে ফার, যে কথাটা আমরা বলছি সেই ফারের কথাটা প্রথমেই বলা আছে যে আসলে ফারটা কি, কিভাবে ফারটা আসছে, সেই পেজটা আমি আপনাকে একটু দেখাই। এই বইটা যারা আপনারা সংগ্রহ করবেন তাদের জন্য বিষয়গুলো আরো সহজ হবে। দেখেন আমি একটা পেজ সামনে রাখছি যেখানে বলছে ফার বা ফ্লোর এরিয়া রেশিও, এই জিনিসটা কি আসলে। ওরা বলছে যে সকল মেঝের সম্মিলিত ক্ষেত্রফল বিধিমালার আওতায় ছাড়যোগ্য ক্ষেত্রফল সমূহ ব্যতীত। মানে যদি রাজুক নিয়মে কোনো জায়গা ছাড়তে বলে, সেই ছাড়ার পরে যতটুকু মোট ক্ষেত্রফল আপনি পাচ্ছেন সেটা, আর জমির ক্ষেত্রফল প্রযোজ্য ক্ষেত্রে রাস্তার জন্য ছাড়িয়া দেওয়া জমির ক্ষেত্রফল ব্যতীত। মানে আমি প্রথমে একটা কথা বলছি যে রাজুকের জন্য, রাস্তার জন্য যদি আপনি কোনো জায়গা ছেড়ে দেন, পরবর্তীতে এই জায়গা কোনো হিসাবে আপনি আনতে পারবেন না। তো এই 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 দুইটা জিনিসের এরিয়াই হচ্ছে ফার। এখন আমরা এখানে একটা জিনিস দেখেন, যদি সমস্ত মেঝের ক্ষেত্রফল আপনি জানতে চান তাহলে ফারের সঙ্গে আপনার গুণ করতে হবে জমির ক্ষেত্রফল, এই যে আড়াআড়ি গুণ করতে হবে। তাহলে ফার এর সঙ্গে জমির ক্ষেত্রফলটা যদি আপনি গুণ করেন তাহলে আপনি পাবেন সকল মেঝের সম্মিলিত ক্ষেত্রফল। সেটাই আমরা করছি যে আমার জমির ক্ষেত্রফল 3600 স্কয়ার ফিট, তার সঙ্গে আমরা ফার 3.5 মাল্টিপ্লাই করছি, এখানে গুণ করছি, তাহলে আমরা মোট ক্ষেত্রফল এই হিসাবটাই করছি। এখানে রাজুকের বইয়ে এই পেজটা এভাবে দেওয়া আছে। তো যারা এখানে দেখছেন তাদেরকে বলছি যে এর নিচের প্রত্যেকটা লাইন আপনাকে পড়তে হবে। বসত বাড়ি বলতে এখানে কি বোঝাচ্ছে, বন্যার পানির উচ্চতা বলতে এখানে কি বোঝাচ্ছে, প্রত্যেকটা বিষয় এখানে মেনশন করে দেওয়া আছে। আমরা বলছি গ্রাউন্ড কাভারেজ কি জিনিস, গ্রাউন্ড কাভারেজটাও এখানে বলা আছে। যেহেতু গ্রাউন্ড কাভারেজ ওখানে পার্সেন্টেজ দিয়ে হিসাব করা, সেই জন্য এর হিসাবের মধ্যে একটা 100 গুণ করা আছে। তো এখানে প্রত্যেকটা টপিক দেওয়া আছে, প্রত্যেকটা টপিকই ইম্পর্টেন্ট। এর মধ্যে একটা শব্দ আছে দেখেন, ড্যাপ, ডিটেল এরিয়া প্ল্যান। তো ড্যাপ আসলে সরকারি একটা প্ল্যানিং, যে এখানে বলছে যে সংরক্ষিত এলাকা অর্থ ঢাকা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট প্ল্যানের অধীনে প্রস্তুত ডিটেল এরিয়া প্ল্যানের নির্দেশিত সাংস্কৃতিক বা প্রাকৃতিক ঐতিহ্যের নিদর্শনযুক্ত এলাকা। মানে আপনি যেখানে আপনি যে জমিটা নিয়ে কাজ করছেন সেটার উপর দিয়ে ভবিষ্যতে সরকারের কোনো জলাধারের পরিকল্পনা আছে কিনা, কোনো লেক বানাবে কিনা, বা এটা কি কৃষি জমি কিনা, এই বিষয়গুলো, মানে আপনি একটা জমি নিয়ে কাজ করতে যাচ্ছেন যেটা রাজুকে অ্যাপ্রুভালের জন্য অ্যাপ্লাই করবেন। এখন সরকারের ভবিষ্যতে পরিকল্পনা আছে এই পাশ যেটা লেক নেবে কিনা, সেটাও আপনি ড্যাপে গেলে দেখতে পাবেন, রাজুকের ওয়েবসাইটে গেলে এই তথ্যটা পাবেন। তবে এই মুহূর্তের কথা বলছি, এই মুহূর্তে সরকার একটা নতুন প্ল্যানিং করতে যাচ্ছে যে ঢাকা শহরে কোন কোন এলাকায় সর্বোচ্চ কততলা বিল্ডিং করার পারমিশন দেবে। আগের নিয়ম আর এখনকার নিয়মটা কিছুটা চেঞ্জ হওয়ার পথে। তবে সরকার যেটা প্রস্তাব করছে সেই জিনিসটা নিয়ে সাধারণ জনগণও মতামত দিতে পারছে, রাজুকের বিভিন্ন অফিসে গিয়ে মতামত দেওয়ার সুযোগ আছে। তবে ড্যাপটা এখন পর্যন্ত আগের নিয়মই আছে, কিন্তু কোনো প্ল্যান অ্যাপ্রুভাল হচ্ছে না। নতুন নিয়ম কি হবে সেটা কেউই জানে না। সর্বজন সম্মতিক্রমে এই নিয়মটা, নতুন ড্যাপ আসতে পারে, এটা আমরা চিন্তা করছি। তো আমরা যে পেজটা স্ক্রিনে শেয়ার করছি সেখানে একটা শব্দ লেখা আছে দেখেন, সেটব্যাক। তো সেটব্যাক শব্দটা আমরা অ্যাভেলেবেল ব্যবহার করছি। তো এটা অর্থ প্রতিটি ইমারতের সম্মুখে, পার্শ্বে এবং পশ্চাতে, মানে সামনে, পাশে এবং পিছনে ন্যূনতম উন্মুক্ত স্থান। তো এটাকে আমরা আসলে সেটব্যাক বলছি। মানে আমি বোঝাতে চাচ্ছি এখানকার প্রত্যেকটা লাইন আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা যারা টেকনিক্যাল পারসন, আর্কিটেক্ট অথবা ইঞ্জিনিয়ার, আমাদের সকলের জন্যই এই লাইনগুলো আসলে প্রচন্ড গুরুত্বপূর্ণ। কোনো জায়গার কোনো কিছু বাদ দেওয়ার কোনো অপশন নেই। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা লাইনই আমাদেরকে পড়তে হবে। তো এভাবে প্রত্যেকটা লাইনের যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো আপনাকে রাজুকের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে। আমাদের এখানে আমরা বেসমেন্টের একটা কথা বলছি। এরকম বিল্ডিং এর হাইট কত হবে, বা পার্কিং এর জন্য আপনি কতটুকু জায়গা রাখবেন,
আপনার ড্রাইওয়ে কতটুকু হওয়া উচিত, ক্লোরাইড এসির জন্য কত হবে, এরকম প্রত্যেকটা তথ্য আপনি এখান থেকে পাবেন। তো রাজুকের রুলটা আমরা দেখলাম এবং এখান থেকে এই তথ্যগুলো আমরা দেখলাম। তো আমি আপনাদেরকে বলছি যে আমাদের এই সেশনটা শেষ হলে আপনার ইমেল অ্যাড্রেসটা আমাকে হোয়াটসঅ্যাপে দিলে আমি এই রাজুকের যে গেজেটটা, বাংলাদেশ গেজেট, যেটা টপ পেজটা, এটা বাংলাদেশ গেজেট, এটা আমি আপনাকে মেল করে দেব। মানে হোয়াটসঅ্যাপে আপনি আমাকে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেন, এখনই এটা আমি আপনাকে মেল করে দেব। আর ফার রাজুক রুল, এই যে ক্যালকুলেশনটা, এই ক্যালকুলেশনটাও আমি আপনাকে মেল করে দেবো। এখানে আরো কিছু তথ্য দেওয়া আছে যেটা আপনার জন্য হেল্পফুল হবে। তো এখানকার যে টেবিলগুলো দেখছেন, সেই টেবিলগুলো অ্যাকচুয়ালি এখান থেকে নেওয়া, রাজুক গেজেট থেকেই নেওয়া। তো টেবিলটা আপনার কাজে লাগবে না, এখানকার এই যে এইগুলোর থেকেই এখানকার এই টেবিলগুলো নেওয়া। টেবিলটা আপনার জন্য ইম্পর্টেন্ট না, টেবিলটা আপনি রাজুক বাংলাদেশ গেজেট থেকে নেবেন, এই হিসাবটা আপনার জন্য ইম্পর্টেন্ট। তো এই হলো আমাদের রাজুকের রাজুকের প্ল্যান বা রাজুকের নিয়ম কানুনের উপরে যে সেশনটা। আসলে এর মধ্যে প্রচুর নিয়ম, এবং এই বিষয়টা মানে আজকে আমাদের যেটা রাজুকের নিয়মের, এটা অ্যাকচুয়ালি হাতে খড়ি। মানে এখান থেকে আপনি আজকে একদিনে এত জিনিস আপনার পক্ষে মনে রাখা সম্ভব না। আর আসলে এই জিনিসগুলো যারা কাজ করে তারা অ্যাকচুয়ালি মুখস্থ করে ফেলে, কথাটা ঠিক না, মানে কাজ করতে করতে এটা মুখস্থ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে একদিনে আসলে এই জিনিসটা সম্ভব না। তো আপনারা রেগুলার যদি এটা চর্চা করেন, আমার একটা ট্রেনিং সেন্টার আছে মোহাম্মদপুর তাজমহল রোডে। তো এখানে আজকেও আমরা রাজুকের প্ল্যানটা নিয়ে কাজ করছি। তা আগামীকাল আমরা যেটা করব, যে আমাদের এখানে ট্রেনিং করছে একসঙ্গে 10-12 জন। তো তাদের প্রত্যেকেই কেউ কিছু কিছু পেজ রিডিং দেবে, মানে একদম কিন্ডারগার্টেনের মতো। তো তারা রিডিং দেবে, একজন কিছু 2-3টা পেজ পড়বে ইম্পর্টেন্ট লাইনগুলো, আবার আরেকজন পরবর্তী 2-3টা পেজ পড়বে। মানে এটা আসলে আমাদের পড়তে হবে, মানে এই বইটা কিনে রাখলেও হবে না, সফট কপিটা আমার কম্পিউটারে রাখলেও হবে না। তো এটা আমাদের আসলে পড়তে হবে। তো অনলাইনে তো আসলে এই জিনিসটা খুব কঠিন হবে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে আজকের পরে এই বইটা সংগ্রহ করবেন, আর সফট কপিটা তো আমি এখনই দিয়ে দেবো। এইটা একটু অ্যাজ সুন অ্যাজ পসিবল পুরোটা পড়ে ফেলবেন এবং প্রিন্ট করে নিয়ে ইম্পর্টেন্ট লাইনগুলো মার্ক করবেন, তাহলে আপনার কর্মজীবনে এটা খুব উপকারে আসবে। কারোর কোনো কথা থাকলে আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আচ্ছা, আমি রাজুকের বাইরে এমনি রাজুকের শীটে একটা জিনিস লেখা থাকে, ওটা জাস্ট আমি অনেকদিন এখানে কাজ করিনি দেখে হয়তো জানি না, সেটা হলো RS দাগ আর MS দাগ। তো দাগটা আমি বুঝি, মানে এই দুটার জাস্ট পার্থক্যটা একটু আমি জানতে চাচ্ছিলাম। আচ্ছা, ওই যে এইটা আমি জাস্ট RS বলতে আর MS টা, মানে এই দুটা। জি, এখানে জমির কাগজপত্রের জন্য একটা বই আছে, হ্যাঁ। জি তো এইটা হচ্ছে, এই যে আপনি যে জিনিসটা বলছেন যে দাগ নাম্বারটা আপনি বোঝেন, জি জি কিন্তু সেটা। এটা হচ্ছে আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন রকম জরিপ হয়েছে, জি মানে এই জমি জমা জরিপ। জি। লাস্ট যে জরিপটা হয়েছে সেটাকে বলে সিটি জরিপ, আচ্ছা সেটাকে সংক্ষেপে বলে সিএস। তো আচ্ছা। এরকম আমাদের দেশে ব্রিটিশ আমল থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন সিএসআরএস এরকম ওকে জরিপ করা হয়েছে, এবং এটা ধাপে ধাপে এই জরিপগুলোর থেকে যে তথ্যগুলো আসছে সেই তথ্যেরও আমাদের বিভিন্ন কাগজ আছে, জমির সঙ্গে সেটা থাকে। সিএসআরএস এগুলোর কিছু মিনিং আছে এবং কোনটা দ্বারা কি বোঝায় এরকম একটা কপি আমার কাছে আছে, সেটা আমি আপনাকে মেলে দিয়ে দেবো। এবং এর ওকে সঙ্গে যত কাগজপত্র, কোনটার নাম কি, কোনটা কি কাজে লাগে, কোনটা কত সালের থেকে কত সালের মধ্যে সেটা হয়েছে, মানে এই জরিপটা, সেই জরিপকে কি নামে ডাকা হয় এবং সেই জরিপের মেয়াদকাল কত ছিল, প্রত্যেকটা তথ্য সেই ডকুমেন্টসে আছে, আমি আপনাকে দিয়ে দেবো। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। বিস্তারিত বিষয় আর কি। আর কারোর কোনো কোয়ারি? নীরবতাই সম্মতির লক্ষণ। যাই হোক, অনেকেই কথা বলছে না। আচ্ছা, আমি একজনের সাথে একটু কথা বলি। ফায়াজ, তুমি কি শুনতে পারছো আমার কথা? জি ভাইয়া। আমি যা যা বললাম তা কি তুমি মোটামুটি বুঝতে পারছো? জি 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 ভাইয়া, বুঝতে পারছি আমি সবকিছু।
আরো দুইজন আমাদের সঙ্গে আছেন, একটু আপনারা যা শুনছেন বুঝতে পারছেন কিনা একটু বললে ভালো লাগতো। আজকের সেশন আমাদের এই পর্যন্তই। আচ্ছা, একটা ছোট্ট আরেকটা কোশ্চেন ছিল ছোট্ট। সেটা হলো যে আমরা যদি ওই যে যেটা কাভার্ড জায়গা না, হ্যাঁ, খালি রাখতে হবে, সেখানে যদি সুইমিং পুল করি এবং সেটা যদি শেড দেই, সেটা কি হবে? এটা কি মানে কাভার্ড হিসেবে ধরবে নাকি? কাভার্ড হিসাবে ধরবে, কোনো স্থায়ী স্ট্রাকচার সেখানে দেওয়া যাবে না। স্থায়ী মানে ধরেন সুইমিং পুল হলো বাইরে, আউটডোর সুইমিং পুল। সুইমিং পুল কিন্তু সেটব্যাকের বাইরে হতে হবে। জি, সেটব্যাকের বাইরে যাবে না। সেটব্যাকের ভেতরে নেওয়া যাবে না। আচ্ছা, সেটব্যাকের মানে ব্যাপারটা বলা হচ্ছে যে বাউন্ডারি ওয়াল থেকে সেটব্যাকের মধ্যে কোনো স্থায়ী কোনো স্থাপনা করা যাবে না। আচ্ছা, স্থায়ী কোনো স্থাপনা করা যাবে না, মানে ব্যাপারটা এরকম। জি জি, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আজ থ্যাংক আচ্ছা, ইউ। রবিউল ইসলাম, আপনি কিছু বলতে চাচ্ছেন, বলেন প্লিজ। রবিউল ইসলাম, আপনি কি বলতে চাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে। সালাম। জি বলেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আসলে আপনার কথাগুলো কোনো কথাই শুনতে পাচ্ছি না, নেটওয়ার্কের প্রবলেম মনে হয়। তো আজকে এ পর্যন্তই। আমার সঙ্গে যারা জয়েন করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনার ইমেল অ্যাড্রেসটা আমাকে হোয়াটসঅ্যাপে দেন, আমি এখন আপনাকে এই ডকুমেন্টস দুইটা মেল করে দেবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, আসসালামু আলাইকুম।